তাহলে প্রিভিয়াস ক্লাসে উই হ্যাভ ডান ফুড সিকিউরিটি, ফুড প্রিজার্ভেশন, ফুড প্রিজারভেটিভ, দেন হচ্ছে ফুড ক্যানিং। তো আজকে আমরা শেয়ার করব কি দেখো, আজকে আমরা শেয়ার করতেছি হচ্ছে টাইপস অফ সলিউশন। টাইপস অফ সলিউশন এরকম 1, 2 and 3। একটাকে বলা হয় ট্রু সলিউশন, একটা হচ্ছে ট্রু সলিউশন। মানে আমরা যেটাকে ট্রেডিশনালি সলিউশন বলি, আমরা যেটাকে ট্রেডিশনালি কি বলি যে এটা সলিউশন, সেটাকে এখন বলা হচ্ছে যে এটা হচ্ছে ট্রু সলিউশন। একটা হচ্ছে কলয়েড, আরেকটা হলো সাসপেনশন। তাহলে টাইপস অফ সলিউশনের 3 টাইপস অফ সলিউশন, যার একটা হচ্ছে ট্রু সলিউশন, একটা হচ্ছে কলয়েড, আরেকটা হচ্ছে সাসপেনশন। যেটা ট্রু সলিউশন মানে আমাদের ট্রেডিশনাল সলিউশন, ট্রেডিশনাল যে সলিউশন এটা ধরো এরকম। যেটা কলয়েড বলতেছি সেটা হচ্ছে এরকম। আর যেটাকে সাসপেনশন বলতেছি সেটা হয়তো এরকম। তাহলে আমরা একটা ভিজিবল ডিফারেন্স পেয়ে যাচ্ছি যে কোনটাকে বলতেছি যে ট্রু সলিউশন, এটা কোনটাকে বলতেছি যে কলয়েড, আর এইটা কোনটাকে আমরা বলতেছি যে সাসপেনশন। এইটা হচ্ছে আলট্রা মাইক্রোস্কোপিক। ট্রু সলিউশন হলো আলট্রা মাইক্রোস্কোপিক, তার মানে এটা একেবারেই পাওয়ারফুল, খুব ইলেকট্রনিক মাইক্রোস্কোপ দিয়েই হয়তো পার্টিকেল গুলো দেখা যাবে। কলয়েড হচ্ছে মাইক্রোস্কোপিক, মানে মাইক্রোস্কোপ দিয়ে দেখা যাবে। সাসপেনশন হচ্ছে এটা হচ্ছে ওপেন আইতেই দেখা যাবে, খালি চোখে, নেকেড আইতেই বোঝা যাবে, খালি চোখে আমি দেখতে পাবো পার্টিকেল। সাসপেনশনের পার্টিকেল চোখেই দেখা যায়, কলয়েডের পার্টিকেল হয়তো মাইক্রোস্কোপ দিয়ে দেখা যাবে। আর ট্রু সলিউশনের যে পার্টিকেল আছে সেগুলো দেখতে হলে আলট্রা তোমার মাইক্রোস্কোপিক, যেটাকে বলা হয় খুব ইলেকট্রনিক পাওয়ারফুল মাইক্রোস্কোপ লাগবে, তাহলে দেখা যাবে। যেটা ট্রু সলিউশন, ওইটাতে যে পার্টিকেল, সেই পার্টিকেলের সাইজ হচ্ছে লেস দেন 10⁻7 সেন্টিমিটার। অর্থাৎ পার্টিকেলের সাইজ যদি 10⁻7 এর থেকে স্মল হয়, 10⁻7 বা 7 এর থেকে যদি স্মল হয়, তাহলে ওই সাইজের পার্টিকেল যদি হয় তাহলে সেটা হচ্ছে গিয়া ট্রু সলিউশন। তার মানে ট্রু সলিউশনের যে সলিউট, ওই সলিউটের পার্টিকেল সাইজ হচ্ছে 10⁻7 এর থেকেও কম, এত ছোট। যেটা কলয়েড ওইটা হচ্ছে 10⁻7 সেন্টিমিটার থেকে 10⁻3 সেন্টিমিটার পর্যন্ত। তার মানে 10⁻7 সেন্টিমিটারের থেকে বিগার, কিন্তু 10⁻3 সেন্টিমিটারের থেকে স্মলার। তাহলে 10⁻7 থেকে 10⁻3 এই সাইজের ভিতরে যে পার্টিকেল সাইজ হয় তাহলে সেটা হচ্ছে কলয়েড। আর যদি এমন হয় মোর দেন 10⁻3 সেন্টিমিটার, মোর দেন, অর্থাৎ পার্টিকেল সাইজটা যদি মোর দেন 10⁻3 সেন্টিমিটার হয়, তাহলে সেটা হচ্ছে সাসপেনশন। তাহলে দেয়ার আর 3 টাইপস অফ সলিউশন, একটা হচ্ছে ট্রু সলিউশন, একটা হচ্ছে কলয়েড, আর একটা হচ্ছে সাসপেনশন। কোনটা ট্রু সলিউশন?
কোনটা কলয়েড এন্ড কোনটা সাসপেনশন সেটা হচ্ছে গিয়ে ডিপেন্ড করে হচ্ছে তার পার্টিকেল সাইজের উপর। ট্রু সলিউশন বলতে আমরা মনে করতে পারি যে সোডিয়াম ক্লোরাইড সলিউশন, সোডিয়াম ক্লোরাইডের সলিউশন হচ্ছে ট্রু সলিউশন, কারণ সোডিয়াম ক্লোরাইড ডিসলভ করার পরে পার্টিকেল একেবারে ইনভিজিবল হয়ে যায়। সোডিয়াম ক্লোরাইডের সলিউশন সেই হিসেবে হচ্ছে ট্রু সলিউশন। কলয়েডের এক্সাম্পল হলো মিল্ক, মিল্ক হচ্ছে গিয়ে কলয়েডের এক্সাম্পল, মিল্ক হলো এক্সাম্পল অফ কলয়েড। সাসপেনশনের এক্সাম্পল হিসেবে একটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে মাডি ওয়াটার। সাসপেনশনের এক্সাম্পল হচ্ছে মাডি ওয়াটার। মাডি ওয়াটার মানে হলো, মানে এটাকে বাংলায় হচ্ছে মানে কর্দমাক্ত মাটি, মানে কাদা কাদা আছে এমন মাটি। তোমরা ফলো করবা যে ধরো একটা ধরো কোথাও এরকম যে বৃষ্টি হইলো বা পুকুরে কোথাও থেকে তুমি পানি নিয়ে আসলা এবং দেখা গেছে যে কাদা মাটি টাটি সব দিয়া পানি একটা জারে করে নিয়ে আসলা, তারপর তুমি যদি জারটা রেখে দাও তাহলে দেখবা কি যে একসময় এই মাটিগুলা এই জারের নিচে জমা হয়ে গেছে। আবার তুমি এটা ঢাকাঢাকি দাও, ঢাকো, শেক করো, তাহলে দেখবে যে আবার কি হবে, সব আবার নিস্তাপ হয়ে যাবে। তো কাদা মাটি তুমি বুঝতে পারবে না যে এটা কাদা আছে এই মাটির এই পানির ভিতরে, এই পানির মধ্যে কাদা আছে মাটি আছে তুমি বুঝতে পারবা। তো তার মানে ওই টাইপটাই হলো তোমার সাসপেনশন, মাডি ওয়াটার। যদিও তোমরা দেখবা যে মেডিসিন হিসেবে অ্যান্টাসিড লিকুইড, অ্যান্টাসিড লিকুইড যে ইউজ হয়, অ্যান্টাসিড লিকুইড, অথবা দেখবা যে একটা নাম আছে মিল্ক অফ ম্যাগনেসিয়া, মিল্ক অফ ম্যাগনেসিয়া। কনস্টিপেশন হইলে ডাক্তাররা প্রেসক্রাইব করে, কনস্টিপেশন হইলে ডাক্তাররা প্রেসক্রাইব করে মিল্ক অফ ম্যাগনেসিয়া। কিংবা ধরো গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি হইলে মেডিসিন হিসেবে কি দেয়, অ্যান্টাসিড লিকুইড। তো তোমরা যদি দেখে থাকো, কম বেশি সবার দেখতে পারার কথা যে একটা লিকুইড কিনতে পাওয়া যায় যেটাকে মিল্ক অফ ম্যাগনেসিয়া বলে, বা লিকুইডটা কিনতে পাওয়া যায় যেটাকে অ্যান্টাসিড বলে। তো ওই অ্যান্টাসিডের যে লিকুইডটা আছে সেটাও এরকম যে রেখে দিলে পুরো মানে কম্পোনেন্টটা নিচে জমা থাকে, এরপরে যখন এটা উপর দিকে একটা একেবারে হোয়াইট একটা সলিউশন মানে হোয়াইট ওয়াটারটা থাকে, এটা যখন কেউ তোমার ইয়ে করে ইউজ করে তখন এটাকে ঢাকায় দেয়। তো একই এইটাই, এটার কারণটা হচ্ছে যে এটাও কি সাসপেনশন। তাহলে এটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ সলিউশন, ডিফারেন্ট টাইপস অফ সলিউশন, রিমেম্বার। আচ্ছা, এইবার আলাদা করে কলয়েড, কলয়েডের যে পার্টিকেল সাইজ, সেই পার্টিকেল সাইজ দিয়ে আমরা কলয়েডকে আইডেন্টিফাই করলাম, পার্টিকেল সাইজ দিয়ে আমরা বললাম যে এই ক্যাটাগরিটা হচ্ছে কলয়েড। বাট হোয়াট ইজ কলয়েড বললে কি বলবা? দ্য সলিউশন ইন হুইচ এ the solution in which a dispersed substance uh, particles are suspended throughout a
insoluble medium is called colloid. যদি colloid কি জানতে চাই তাহলে এটা হচ্ছে colloid এর ডেফিনেশন। colloid এর ডেফিনেশন is the solution in which a dispersed বা a বলার দরকার নাই, the solution in which dispersed particle মানে যে পার্টিকেল dispersion মানে dispersed particle ছড়ায় আছে, ছড়িয়ে গেছে, সব জায়গায় ছড়ানো, তাহলে the solution in which dispersed particle, এই যে dispersed particle are suspended throughout a insoluble medium, মানেটা হলো এরকম, এই হলো dispersed particle, এই হচ্ছে dispersed particle suspended throughout the medium মানে কি, মানেটা হলো এরকম যে তুমি মনে করো কি অ্যাড করছো, কলয়েড পার্টিকেল অ্যাড করছো, ধরো এটা একটা কলয়েড পার্টিকেল, এইটা কি হবে ছোট ছোট ইউনিটে ভাগ হয়ে যাবে, এটা ছোট ছোট ইউনিটে ভাগ হয়ে এরকম ছড়ায় যাবে, তাইলে এইটা ধরো একটা মানে কলয়েড সাবস্টেন্স, যেটা তুমি যখন দিবা এই সলিউশনে, এটা তো ওয়াটার মিডিয়াম, এই ওয়াটার মিডিয়ামে যখন এটা তুমি অ্যাড করবা, অ্যাড করলে দেখা যাবে যে এইটার যে পার্টিকেলের যে ইউনিট, এই ইউনিটে ভাগ হয়ে এটা ডিসপার্স হয়ে যাবে, তাহলে মিলিয়ে নেই the solution in which dispersed particles are suspended, এই যে suspended throughout a insoluble medium, অর্থাৎ এই মিডিয়ামটা হচ্ছে এই পার্টিকেলের জন্য ইনসলিউবল, it is called colloid. একটু ডিফিকাল্ট, ব্যাপারটা একটু ডিফিকাল্ট, কিন্তু এটা নিয়ে আজ খুব ডিপে যাওয়া লাগবে তাও আবার না, কারণ আসবেই একটা কোশ্চেন হোয়াট ইজ কলয়েড, আসবেই একটা এমসিকিউ হুইচ অফ দ্য ফলোইং ইজ কলয়েড, তাই এটা নিয়ে আসলে অত ডিটেইলসে আমরা যাই না, ডিটেইল স্টাডি করলে এটা হয়তো অনেক কিছু, কিন্তু ডিটেইল স্টাডি না করলে এটা হিয়ার এনাফ যে হোয়াট ইজ কলয়েড। তাহলে কলয়েড হচ্ছে এমন একটা সলিউশন, যে সলিউশনের মধ্যে পার্টিকেল গুলো ডিসপার্স হয়, ডিসপার্স পার্টিকেল গুলো সাসপেন্ডেড থাকে, ছড়ানো থাকে একটা ইনসলিউবল মিডিয়ামের মধ্যে। এই সাসপেন্ডেড বা ছড়ানোর মানে কি, মানে না যে তুমি আবার চাইলে কি করতে পারবা জানো, তুমি আবার চাইলে আবার এমন একটা কিছু করতে পারবা যেটা করলে এই পার্টিকেল গুলো সব আবার এক জায়গায় চলে আসবে, আবার সব একখানে চলে আসবে, আবার এক জায়গায় সব চলে আসবে। ব্যাপারটা হচ্ছে এই যে তুমি এমন টেকনিক আছে যে টেকনিক করলে এই পার্টিকেল গুলো আবার কি হবে, সব এক জায়গায় গ্যাদার করবে, সব এক জায়গায় গ্যাদার করবে। ব্যাপারটা হলো এটা একটা চেইনের মতো, এটা একটা চেইনের মতো, এটা একটা চেইনের মতো, নেটের মতো, নেট বা চেইনের মতো। তুমি যদি এই চেইনটাকে ভেঙে দাও, তুমি যদি এই চেইনটাকে ডিস্ট্রয় করো, ডিস্ট্রয় করলে এই সব আবার দেখা যাবে কি এক জায়গার ভিতরে সব চলে আসবে। যখন তুমি চেইন ডিস্ট্রয় করবা তখন সব আবার কি হয়ে যাবে, তার মানে এটা একটা ডিসিপ্লিন, এটা একটা ডিসিপ্লিনে আছে, তারা সব মিডিয়ামের মধ্যে ছড়ায় আছে। তুমি আবার এই মিডিয়ামের মধ্যে কিছু একটা অ্যাড করলে কি হবে, এগুলো সব আবার জমে যাবে, আবার ওই পার্টিকেল গুলো আবার জমে যাবে, গ্যাদার করবে। সো দ্যাট এই টাইপ যা আছে সেগুলো হচ্ছে কি কলয়েড। মিল্কের কথা চিন্তা করো তো, তোমরা দেখছো না মাঝে মাঝে এমন হয় কি, তোমরা ডেফিনেটলি দেখছো যে বলে না যে দুধটা জমে গেছে, মানে মানে নষ্ট হয়ে গেছে, বলে না, তো নষ্ট হওয়া বলতে কি বোঝায়, তোমরা দেখছো না যে মিল্ক যখন ধরো কোনো ইয়ে করলে, ধরো জাল দিতে গেলে কিছুক্ষণ পরে দেখা গেছে যেটা জমে গেছে, ফেটে গেছে, অনেক কিছু বলে না, বাসায় নর্মালি কি বলে যে দুধটা ফেটে গেছে, নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে বলতে কি বোঝায় তারা, নষ্ট হওয়া বলতে কি বোঝায় যে পানিটা আলাদা হয়ে গেছে, তাই না, দুধের মধ্যে থেকে পানিটা আলাদা হয়ে সব ক্ষীরের মতো জমে গেছে, এরকম হয় না? এটা তো প্র্যাকটিক্যালি দেখছো তোমরা। তো ওইটাই হচ্ছে কলয়েড, আর ওইটাই হচ্ছে কলয়েডের নেচার। তাহলে আমরা জানতে চাই যে কলয়েড কি।
তুমি জাস্ট আমাদেরকে মেনশন করবা কলয়েড কি, আর মিনিমাম একটা আইডিয়া তো থাকতে হবে না কলয়েডটা কি, নয়তো কি ডিফিনিশন দিচ্ছ, এই জন্য একটু আইডিয়া দিলাম। আচ্ছা, ঠিক একইভাবে যদি তোমাকে বলে যে সাসপেনশন কি ডিফাইন করো, যদি বলে সাসপেনশন কি, তাইলে এইভাবে বলবা এ হেটারোজেনিয়াস মিক্সচার, এই যে সাসপেনশন যদি বলে যে হোয়াট ইজ সাসপেনশন বলো, তখন তুমি বলবা যে এ হেটারোজেনিয়াস মিক্সচার অফ টু ইনসলিউবল লিকুইড, a heterogeneous mixture of two insoluble liquids where colloids are colloids না বলে কনফিউশন করা দরকার নেই, where particles are settled down while keep আচ্ছা keep it এরকম। এবার বুঝো যে কি বুঝাচ্ছে যে সাসপেনশন কি, সাসপেনশন হচ্ছে একটা হেটারোজেনিয়াস মিক্সচার, সাসপেনশন হচ্ছে একটা হেটারোজেনিয়াস মিক্সচার, একটা তো আছে হোমোজেনিয়াস মিক্সচার আর একটা হেটারোজেনিয়াস মিক্সচার, সাসপেনশন হচ্ছে হেটারোজেনিয়াস। আমরা হেটারোজেনিয়াস মিক্সচার বলতে কি বুঝি, যখন আমরা পার্টিকেল আলাদা করতে পারি, কোন মিক্সচারের পার্টিকেল যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, কোন মিক্সচারের পার্টিকেল যদি আমরা সেপারেট করতে পারি, আলাদা করতে পারি, দেখে বুঝতে পারি যে এই পার্টিকেল আলাদা, তাহলে সেটা হলো হেটারোজেনিয়াস। তাহলে এটা হচ্ছে হেটারোজেনিয়াস অফ টু ইনসলিউবল লিকুইড হোয়ার পার্টিকেলস আর সেটেল ডাউন, পার্টিকেলস কি হয় সেটেল ডাউন, নিচে জমা পড়ে যায়, যেটাকে বলা হয় সেটেল ডাউন মানে সেডিমেন্ট, সেডিমেন্টেশন, সেডিমেন্টেশন অর্থাৎ সেডিমেন্ট হয় হোয়াইল কিপিং, যখন এটা রেখে দেওয়া হয়, যখন তুমি এটা রেখে দিবা তখন সেডিমেন্টেশন হয়, যখন রেখে দিবা পার্টিকেল গুলো সেটেল ডাউন থাকে, এইটাই হচ্ছে সাসপেনশন। তাহলে যদি বলে যে সাসপেনশন কি, তাহলে এই হচ্ছে গিয়ে সাসপেনশন। তাহলে আমরা শেয়ার করলাম কি, শেয়ার করলাম হচ্ছে সলিউশন, কলয়েড, সাসপেনশন, সলিউশন, কলয়েড, সাসপেনশন। একটু বলে রাখি আরেকটা ওয়ার্ড পাবা, তা হলো ইমালশন। ইমালশন অ্যাকচুয়ালি দেখবা যে ইমালশনের এক্সাম্পল হিসেবেও আছে মিল, ইমালশনের এক্সাম্পল কি আছে, ইমালশনের এক্সাম্পল মিল। তাই তোমরা অত ডিপে যাওয়ার দরকার নাই, তোমরা মনে করবা যেটা কলয়েড সেটাই ইমালশন, যেটা কলয়েড সেটাই ইমালশন, তোমরা কমপ্লেক্সে যাওয়ার দরকার নাই। একটা ছোট্ট ডিফারেন্স আছে, ওটা ইগনোর করলে যেটা কলয়েড সেটাই ইমালশন, যার কারণে কিপিট যে ইমালশনও বলে এটাকে, মিল্কটাকে ইমালশনও বলে, কলয়েডটাকে ইমালশনও বলে, কলয়েডের নেচারটা হচ্ছে ইমালশনের নেচার, সো দ্যাট ওটা ইমালশন হিসেবে টেক করবা। এইবার আসো কোয়াগুলেশন। কোয়াগুলেশন কি, হোয়াট ইজ কোয়াগুলেশন, হোয়াট ইজ কোয়াগুলেশন, তোমরা বুঝতে পারতেছো কোয়াগুলেশন মানে কি? তার মানে হলো গিয়ে জমে যাওয়া, জমা, জট হওয়া, গ্যাদার হওয়া, কোয়াগুলেশন। কোয়াগুলেশন কি, কোয়াগুলেশন এটা একটা প্রসেস, এটা একটা প্রসেস, কোয়াগুলেশন হচ্ছে একটা প্রসেস। তাহলে দা প্রসেস in which
colloid particles are suspended colloid particles are suspended as sediment এই সাসপেনশনটা হচ্ছে কি বা এখানে যে সাসপেন্ড হবে সেটা হচ্ছে সেডিমেন্ট হিসেবে তাহলে দা প্রসেস ইন হুইচ কলেড পার্টিকেলস আর সাসপেন্ডেড এখানে কলেড পার্টিকেল কি হবে সাসপেন্ডেড হবে তার মানে কোয়াগুলেশন কার হয় কলয়েডের হয় কোয়াগুলেশন কার হয় কলয়েডের রিমেম্বার কলয়েডের হয় কোয়াগুলেশন the process in which colloid particles are suspended as sediment sediment হিসেবে কি হয় সাসপেন্ডেড হয় is called coagulation এটাকে বলা হয় coagulation তাহলে the process in which colloid particles are suspended as sediment is called coagulation যেমন milk to curd মিল্ক থেকে কার্ড এই প্রসেসটা কি তাহলে এটা কোয়াগুলেশন তাহলে মিল্ক থেকে যে কার্ড হয় সেটা কি প্রসেসে হয় এই প্রসেসটাকে বলা হয় কোয়াগুলেশন তাহলে কোয়াগুলেশন হচ্ছে কি যে প্রসেসে কলয়েড পার্টিকেলরা সাসপেন্ডেড হয় সেডিমেন্ট হয় এটার নামই হচ্ছে কোয়াগুলেশন যেমন মিল্ক থেকে যে কার্ড হয় এটা কোয়াগুলেশন তাহলে এটা হচ্ছে কোয়াগুলেশন তাহলে মিল্ক থেকে কার্ড এটা হচ্ছে কোয়াগুলেশন আচ্ছা দেখো কোয়াগুলেশনে একটা রুল তোমাদের জানতে হবে সেটা হলো হার্ডি-সুলজে রুল রুলটাকে বলে হার্ডি-সুলজে রুলের দুইটা পয়েন্ট আছে হার্ডি-সুলজে রুলের there are 2 points হার্ডি-সুলজে রুল there are 2 points এর মধ্যে দুইটা পয়েন্ট আছে যার একটা পয়েন্ট হচ্ছে এরকম যে অপোজিট type of electrolyte opposite type of electrolyte of colloid opposite type of electrolytes of colloid opposite type of electrolytes of colloid is responsible for coagulation আচ্ছা কি বোঝাচ্ছে যে অপোজিট টাইপ অফ ইলেকট্রোলাইট অফ কলয়েড ইজ রেসপন্সিবল ফর কোয়াগুলেশন মানে কোয়াগুলেশনটা কেন হয় সেটা হলো যে ধরো কলয়েড যদি হয় পজিটিভ আর ইলেকট্রোলাইট যদি হয় নেগেটিভ তাহলে কোয়াগুলেশন হবে
কলয়েড যদি হয় নেগেটিভ আর ইলেকট্রোলাইট যদি হয় পজিটিভ, তাহলে কোয়াগুলেশন হবে। আমি আবার বলতেছি, এই জিনিসগুলো অনেক আমরা যদি এই টপিকের ডেপথে যাই তাহলে অনেক কিছু, আর যদি অতটা ডেপথে না যাই তাহলে খুব বেশি কিছু না। আমি যা করাচ্ছি এইটাই জাস্ট নোট ডাউন করো এন্ড এইটার একটু কনসেপ্টটা ক্যারি করো, তাইলেই হবে। হার্ডি সুলজের আমরা শেয়ার করতেছি কোয়াগুলেশন, কি এন্ড শেয়ার করতেছি হার্ডি সুলজের রুল কি বলে। হার্ডি সুলজের রুল বলতেছে কোয়াগুলেশন হয় তখনই যখন কলয়েডের সাথে ইলেকট্রোলাইটের চার্জ ডিফার করে। ইলেকট্রোলাইট বলতে এখানে কাকে বোঝাচ্ছে? কোয়াগুলেশন তার এমনি এমনি হয় না। যেমন তোমরা জানো যে মিল্ক থেকে কার্ড যখন করে তখন কিন্তু একটা এই এডিশনাল একটা সাবস্টেন্স অ্যাড করে। মিল্ক এমনিতে কার্ড হয়ে যায় না, মিল্ক থেকে কার্ড করার জন্য কিন্তু একটা এডিশনাল সাবস্টেন্স ইউজ করে। যেমন অনেক সময় ইউজ হয় ইস্ট, কিংবা ইউজ হয় ধরো একটা কোনো যেমন লেমন জুস। তুমি দেখো তো মিল্কের মধ্যে লেমন জুস দিও তো কি হয়? একটা ড্রপ লেমন জুস দিও মিল্কের মধ্যে, দেখবা যে সাথে সাথে মিল্ক জমে গেছে। তাইলে ওইটা হচ্ছে ইলেকট্রোলাইটের কাজ করতেছে। তাহলে অপোজিট টাইপ হলে পরে কোয়াগুলেশন হয়। এটা হচ্ছে তার একটা পয়েন্ট। আরেকটা পয়েন্টে কি বলে? আরেকটা পয়েন্টে বলে নাম্বার 2, সেকেন্ড পয়েন্টে বলতেছে যে তোমার ইন্টেন্সিটি অফ কোয়াগুলেন্ট কারা? কোয়াগুলেশন তো হলো প্রসেস, আর যারা এই কোয়াগুলেশন করে তারা হচ্ছে কোয়াগুলেন্ট, তার মানে ইলেকট্রোলাইট। তাহলে ইন্টেন্সিটি অফ কোয়াগুলেন্ট তার মানে কি? ইলেকট্রোলাইট। ইন্টেন্সিটি অফ কোয়াগুলেন্ট মানে ইন্টেন্সিটি অফ ইলেকট্রোলাইট। ইন্টেন্সিটি অফ ইলেকট্রোলাইট ডিরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে গিয়ে চার্জ অফ, ডিরেক্টলি প্রপোর্শনাল টু দা চার্জ। ইলেকট্রোলাইটের কি থাকবে? চার্জ থাকবে। তাহলে চার্জ যত বেশি সেটা তত স্ট্রং কোয়াগুলেন্ট, যার চার্জ যত বেশি সেটা তত স্ট্রং কোয়াগুলেন্ট। এক্সাম্পল, নেগেটিভ একটা ওয়ার্ড আনতেছি আমি তোমাদেরকে, আসলে বুঝতে পারতেছি এটা খুবই একটা পেইনফুল হইতেছে যে লাস্ট ক্লাসটা যত সহজে বোঝা গেছে এই ক্লাসটা অত সহজে বোঝা যাচ্ছে না। লাস্ট ক্লাসটাতে যত ইজি ব্যাপার ছিল এই ক্লাসটা অত ইজি ব্যাপার না। অনেকগুলো নতুন শব্দ, অনেক নতুন ওয়ার্ড চলে আসতেছে, যেই ওয়ার্ড গুলো নিয়ে আমরা ডিফারেন্সে যেতেও পারতেছি। এইখানে আমরা একটা ওয়ার্ড ইউজ করলাম, নেগেটিভ সল। কত একটা ঝামেলা না? এখানে একটা ওয়ার্ড ইউজ করছি, সেটা হলো সল। ওয়ার্ডটা কিন্তু তোমরা শুনছো, ওয়ার্ডটা কিন্তু শোনা আছে, কিন্তু তোমরা হঠাৎ করে আসলে এই মোবাইল থেকে আমার সিমটা এখনো আউট করা হয় নাই। সিমটা এই মোবাইলে নেওয়ার কারণে আবার কল আসা শুরু হচ্ছে। দেখো আমি আবার একটু বলতেছি, ছল এটা কোন নতুন শব্দ না, তোমরা এই শব্দটা পরিচিত। অ্যারোসল বলো না? অ্যারোসল তার মানে ওখানে সল আছে কিন্তু, ঠিক আছে? তো কলয়েড আছে না, কলয়েড, এই কলয়েডের টাইপই হচ্ছে সল জেল ইমালশন। এই হচ্ছে কলয়েডের টাইপ। কলয়েডের টাইপ হচ্ছে কি? কলয়েডের টাইপ হলো সল জেল ইমালশন। কলয়েডের টাইপ হচ্ছে সল জেল ইমালশন। তার মানে কি? আমি যখন বলছি নেগেটিভ সল, তার মানে নেগেটিভ কলয়েড।
তাহলে নেগেটিভ সলের এক্সাম্পল হলো AS2S3, খুব কঠিন কিন্তু মনে রাখতে হবে। নেগেটিভ সল হলো AS2 আর S3, এটা হচ্ছে নেগেটিভ সল। আর এই নেগেটিভ সল হইলে কোয়াগুলেন্ট, নেগেটিভ সল হইলে কোয়াগুলেন্টের ইন্টেন্সিটি অ্যালুমিনিয়াম 3+ হায়ার দেন ব্যারিয়াম 2+, হায়ার দেন সোডিয়াম প্লাস। তার মানে হলো যখন নেগেটিভ সল, মানে যখন এটা একটা সল, এটা যদি সল হয় আর এরা যদি কোয়াগুলেন্ট হয়, তাহলে যার চার্জ বেশি সেটা তত স্ট্রং কোয়াগুলেন্ট। আরেকটা হচ্ছে পজিটিভ সল। পজিটিভ সলের এক্সাম্পল হলো ফেরিক হাইড্রোক্সাইড। পজিটিভ সলের এক্সাম্পল হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইড। পজিটিভ সলের এক্সাম্পল হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইড। আর এর এগেইনস্টে হবে নেগেটিভ সল, নেগেটিভ কোয়াগুলেন্ট। এর এগেইনস্টে হবে নেগেটিভ কোয়াগুলেন্ট। আর নেগেটিভ কোয়াগুলেন্ট হচ্ছে এরকম AgCN3-, AgCN3-, এটা নেগেটিভ ইলেকট্রোলাইট। এরপরে সালফেট 2-, এরপরে হলো ক্লোরাইড মাইনাস। কিছু করার নাই, জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তাহলে জানা থাকলো যে কোয়াগুলেশন কি, চাইবো যে বলো তো যে কোনটা কোয়াগুলেশন, বলো যে কোয়াগুলেশনের একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দাও, হার্ডি-সুলজের রুল কি বুঝিয়ে দাও। দুইটা পয়েন্ট আছে, ফার্স্ট পয়েন্ট শেয়ার করছি, এটা সেকেন্ড পয়েন্ট। সেকেন্ড পয়েন্টে যেটা দেখালাম নেগেটিভ, মানে যেটা বললো যে কোয়াগুলেন্ট হচ্ছে চার্জের প্রপোর্শনাল, অর্থাৎ নেগেটিভ সল হইতে পারে, পজিটিভ সল হইতে পারে। আর আমি বাই দিস টাইম বলে দিলাম যে কলয়েডই হচ্ছে তিন টাইপ, সল, জেল, ইমালশন। এই জানাটাই এখন এনাফ, এর বেশি আসলে বলবারও নাই। অ্যাজ ইফ যখন রিভিশন দেওয়া লাগবে তখন যেন রিভিশন দিতে পারো। আচ্ছা, তাহলে বাই দিস টাইম আমরা শেয়ার করলাম বা শেয়ার করতেছি হচ্ছে সলিউশন, কলয়েড, সাসপেনশন। সলিউশন কি, কলয়েড কি, সাসপেনশন কি, কোয়াগুলেশন কি, কোয়াগুলেশনের হার্ডি-সুলজের রুল। এখন আমরা আসবো হচ্ছে মিল্ক টু বাটার। মিল্ক টু বাটার এটা একটু শেয়ার করব। মিল্ক থেকে কিভাবে বাটার হয়। মিল্ক থেকে বাটার হয়, এখানে দুইটা কাজ করা লাগে। একটা হচ্ছে যে, দুইটা না, তিনটা কাজ। একটা হলো বয়লিং, একটা হলো টার্নিং, আর একটা হচ্ছে ডিওয়াটারিং, ওকে। মিল্ক থেকে বাটার, ধরো এটা একটা জার, বা এটা একটা ধরো বাকেট, বা এটা একটা ধরো কোন একটা ধরো কন্টেইনার। এটা একটা কন্টেইনার, ওকে। এই কন্টেইনারে মিল্ক আছে। তো মিল্ক থেকে বাটার করার জন্য প্রথম কন্ডিশন কি, বয়েল করতে হবে। তার মানে তুমি কি করবা, এটাকে বয়েল করবা। ওকে, তো প্রথম কাজ হচ্ছে এটাকে বয়েল করা। আচ্ছা, সেকেন্ড হলো গিয়া টার্নিং। টার্নিং মানে কি বুঝায়, এই যে মানে যে পট, এর ভিতরে যে মিল্কটা বয়েল হচ্ছে, এর মধ্যে কি করা থাকে, এইরকম একটা মেশিনারির মতো থাকে। এইখানে এটা দুইটা পাখার মতো থাকে, এই যে এটা পাখার মতো, ফ্যানের মতো একটা, ঠিক আছে। কি করা হয়, এটা মোটর থাকে, মোটর। এই মোটরের সাহায্যে এটাকে ঘোরানো হয়।
এটা অসিলেট করে, এটা ঘুরে, এই ঘুরে এরকম, এটা কি করতে থাকে, মিল্কের ভিতরে এরকম অনবরত ঘুরতে থাকে, মানে এমন স্পিডে। এই প্রসেসটাকে বলা হয় চার্নিং। এটা হচ্ছে চার্নিং। আচ্ছা, চার্নিং করে কি করা হয়? টার্নিং করলে যে জিনিসটা হয় সেটা হলো যে কলয়েড, তো বলছিলাম না যে কলয়েডের একটা ডিসিপ্লিন, এই যে কলয়েডে পার্টিকেলের একটা ডিসিপ্লিন থাকে, ডিসপার্স থাকে, এই টার্নিং করলে এই ডিসিপ্লিনটা ভেঙে যায়, এই ডিসিপ্লিনটা তখন আর থাকে না। অর্থাৎ টার্নিং করলে যে প্রোটিন মেমব্রেন, প্রোটিনের যে তোমার পর্দা, প্রোটিনের যে যে চেইন, সেই চেইনটা ভেঙে যায়, প্রোটিনটা ভেঙে যায়। সোজা কথা, প্রোটিনটাই হলো এখানকার স্থল, প্রোটিনটাই হলো কলয়েড, প্রোটিনটাই হলো স্থল। মিল্ক প্রোটিন বলে এটাকে, মিল্ক প্রোটিন। এই প্রোটিনটা এরকম ডিসিপ্লিনে ছিল, স্থলটার ডিসিপ্লিনে ছিল, ডিসপার্স ছিল, কিন্তু এই প্রোটিনের যে ডিসিপ্লিন বা প্রোটিনের যে চেইনটা, সেটা ভেঙে যায় এই টার্নিং করলে। যদি এই টার্নিং করে এরকম প্রোটিনটা ভেঙে যায়, তখন এগুলো কি হয়ে যায়, কোয়াগুলেশন হয়। অর্থাৎ সব পার্টিকেল সলিউশন থেকে আলাদা হয়ে যায়, সব পার্টিকেল সলিউশন থেকে আলাদা হয়ে যায়। আর তুমি তো বয়েল করতেই আছো, বয়েল করলে তো ওয়াটার ইভাপোরেট হয়ে যায়, ইভাপোরেশন হয়। একদিকে চলতেছে ইভাপোরেশন, আরেকদিকে চলতেছে কোয়াগুলেশন, একদিকে চলতেছে ইভাপোরেশন, আরেকদিকে চলতেছে কোয়াগুলেশন। এইভাবে ওয়াটারটা প্রায় 80% কি করা যায়, ইভাপোরেশন করে, ইভাপোরেশন হয়ে যায়। ওয়াটারের যখন 80% মতো ইভাপোরেশন হয়ে যায়, তখন এই বয়লিং টার্নিং স্টপ করে দেওয়া হয়। স্টপ করে দেওয়ার পরে তারপরে কি করে জানো, একটা ধরো এরকম একটা মোটামুটি একটা ক্লথ নেওয়া হয়, ক্লথ, কাপড়, এটা হোয়াইট ক্লথ নেওয়া হয়, একটা সাদা কাপড় নেওয়া হয়, এরকম একটা সাদা কাপড়ের মতন কিছুটা, এটা এটা অনেকটা হলো গিয়ে এটা তোমার নেটের মতো একটা কাপড়, এরকম একটা কাপড় নেওয়া হয়। তারপরে এই যে তোমার মানে এই টার্নিং করার পরে যে জিনিসটা থাকে, এটা কি করা হয়, এই কাপড়ের মধ্যে নিয়ে আসে, এটা এরকম কাপড়ের মধ্যে ঢেলে দেয়। আচ্ছা, কাপড়ের মধ্যে ঢেলে দিলে তারপরে কাপড়টা কি করে জানো, কাপড়টা দিয়ে এই এটাকে র্যাপ করে ফেলে, র্যাপিং হয়ে যায়। কাপড় দিয়ে এই কাপড়ের মধ্যে ফেললো, ফেলে কাপড়টা দিয়ে এটাকে র্যাপ করে ফেলে, এই যে র্যাপ করে ফেলে। র্যাপ করার পরে কি করে জানো, এগুলো আমার প্র্যাকটিক্যাল দেখা আছে, প্র্যাকটিক্যাল দেখা না থাকলে আসলে ফিল করা যায় না। আমি এটা দেখছি তো তাই বলি। তারপরে কি করে, দুইজন দুই দিক থেকে ধরে। তোমরা এমন হইছে না যে, যেমন বিশেষ করে বিছানার চাদর যদি ধোয়া হয়, তাইলে সেই বিছানার চাদর কিন্তু একজন চিপাতে পারে না, তখন কি করে, একজন এক মাথা ধরে রাখে, আরেকজন আরেক মাথা ধরে চিপাইতে থাকে, ঠিক না? তো দুই দিক থেকে এটা করতে থাকে, ঠিক এই কাজটাই করে। তারা কি করে, এইটাকে ধরে রেখে চিপাইতে থাকে। এরকম করতে করতে কি হয়ে যায়, যে বাকি কিছু পার্সেন্ট ওয়াটারও থাকে, সেই ওয়াটারটাও ভ্যানিশ হয়ে যায়, মানে প্রায় 95% ওয়াটার ক্যান্সেল হয়ে যায়, যেটাকে বলা হয় ডি ওয়াটারিং। এবং তারপরেই এখান থেকে বাটারটা পাওয়া যায়। এইটাই হচ্ছে মিল্ক থেকে বাটার। এইভাবেই মিল্ক থেকে কি করা হয়, বাটার তৈরি করা হয়। তাহলে চিন্তা করো যে এটা কেমন চ্যাপ্টার, এটা কোন ধরনের চ্যাপ্টার দেখো। আচ্ছা, এরপরে জানার দরকার হচ্ছে বাটার টু ঘি। তোমরা জানবা যে আসলে মিল্ক থেকে ঘি মানে মিল্ক থেকে বাটার, বাটার থেকে ঘি, মিল্ক থেকে বাটার, বাটার থেকে ঘি। তাহলে বাটার থেকে ঘি কিভাবে করে পরবর্তীতে? তো যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে বাটার, যেটা বাটার, সেই বাটারটাই যত মানে মানে ওয়াটার কিন্তু 100% কি হয় নাই, ক্যান্সেল হয় নাই, ওয়াটার 100% ক্যান্সেল হয় নাই, বাটারের মধ্যে কিছুটা ওয়াটার থেকেই যায়, 100% ক্যান্সেল হয় না। যার কারণে বাটারটা বেশি দিন প্রিজার্ভ করা যায় না। বাটারটা দেখবা যে ফ্রিজে রাখো তোমরা, যদি বাইরে রাখো একদিনে নষ্ট হয়ে যাবে, ফ্রিজে রাখলেও কিছুদিন পরে হলেও নষ্ট হয়ে যাবে। তো বাটারের মধ্যে কিছু না কিছু ওয়াটার থাকে, যার কারণে বাটার অতদিন কি করা যায় না, প্রিজার্ভ করা যায় না। তো সবাই ভাবলো যে যেহেতু এটাকে প্রিজার্ভ করা যায় না, তাহলে কি করা যায়, তো বাটারকে ঘিতে কনভার্ট করা হয়েছে। কিভাবে? আর কিছু না,
জাস্ট বাটারটাকে আবার কি করে, এই যে বাটারটা, এই বাটারটাকে আবার কি করা হয়, হিট দেওয়া হয়, আবার এটাকে হিট দেওয়া হয়, বাটারটাকে হিট দেওয়া হয়, একটা চেম্বারে রেখে বাটারটাকে হিট দেওয়া হয়। হিট দিলে পরে বাটারের মধ্যে যে মিনিমাম পার্সেন্ট ওয়াটার ছিল সেই ওয়াটারও আর থাকবে না। সেই ওয়াটারটা যখন থাকবে না, ওয়াটারটা যখন চলে যাবে, কিন্তু হিট দিতেই আসো তুমি, ওয়াটার চলে গেছে, হিট দিতে আসো, একটা সময় কি হবে জানো, একটা সময় ওয়াটার যখন চলে যাবে তখন এই বাটারের ভিতর থেকে একটা অয়েল বের হয়ে আসবে। এটার ভিতর থেকে কি হবে, একটা তেলের মতো একটা তেল বের হয়ে আসবে, একটা অয়েল বের হয়ে আসবে। আর অয়েলটা বের হয়ে আইসা এই কলয়েডটাকে ঢেকে দিবে, অয়েল বের হয়ে আসবে এবং এই কলয়েডটাকে ঢেকে দিবে। তোমরা ঘি দেখো না, ঘিটা কেমন, বাইরের দিকে একটা অয়েল থাকে আর ভিতর দিকে দেখবে সাদা সাদা বাটার থাকে। তার মানে এই অয়েলটাই কি করে, তখন কলয়েডটাকে প্রোটেক্ট করে, অয়েলটাই তখন এই কলয়েডটাকে বাঁচায় রাখে, প্রোটেকশন দেয়। এইভাবেই ঘিটা প্রিজার্ভ করা যায়। তো এই হচ্ছে বাটার থেকে ঘি। তো বুঝতে পারতেছো যে কি ধরনের পড়াশোনা এটাতে। আচ্ছা, এইবার একটা জিনিস তোমরা দেখে নিবা, তা হলো কম্পোজিশন অফ মিল্ক। কম্পোজিশন অফ মিল্ক এটা হয়তো আর আসবে না, একবারই আসছিল 2016-এ, আশা করি না যে এটা আরেকবার দিবে। 2016-এ একবার দিছে, এইটা দেওয়া ঠিক হয় নাই কিন্তু দিয়ে দিছিল। 2016-এ একটা সিকিউর দিতে বলছে, রাইট ডাউন দ্য কম্পোজিশন অফ মিল্ক, রাইট ডাউন দ্য কম্পোজিশন অফ মিল্ক। এগুলো সিকিউতে রিয়েলাইজেশনের কোশ্চেনে মানে এগুলো যায় না, কিন্তু দিয়ে দিছিল 2016-এ। তো যাই হোক, তারপর জানতে হবে, জানাটা হবে এমসিকিউর জন্য। তাহলে কম্পোজিশন অফ মিল্কটা জানবা। মিল্ক বলতে যেমন হলো যে ওয়াটারের পার্সেন্ট কত, ভিটামিন কত, ক্যালোরি কত, ক্যালোরি বলতে কি, ফ্যাট কত, এইসব একটা চার্ট আছে, দেখবা, এই চার্টটা প্লিজ দেখে নিবা। আচ্ছা, ওই চার্ট দেখার পরে আরেকটা জিনিস দেখবা, তা হচ্ছে ক্যালোরি, ক্যালোরি 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 ভ্যালু দেখবা। সেটা হলো যে কাউ, বাফেলো, তারপরে শিপ, আর কি কি আছে, যাই হোক। তো দেখবা যে এদের পাশাপাশি না ক্যালোরি লেখা আছে। তো ওইখানে ওই ক্যালোরিতে দেখবে যে বাফেলো বোধ হয় 110 ক্যালোরি, আর 110 না জানো কত জানো, 110 না 115 এরকম একটা হবে। শিপের বোধ হয় 109 ক্যালোরি বা এরকম কিছু একটা হবে, মিল্কে বোধ হয় 85 বা এরকম হবে তাওয়ে। তো এইরকম একটা ক্যালোরি চার্ট দেওয়া আছে, ওই ক্যালোরি চার্টটা জাস্ট ফলো করো, আর কিছু না। আচ্ছা, ফলো করলে পরে একটা এমসিকিউ খুব দিবে, দেয় যে হাইয়েস্ট ক্যালোরি, হাইয়েস্ট ক্যালোরি, ক্যালোরি কোন মিল্কে। এবং এইটা কিন্তু স্টুডেন্টদের জন্য একটা কনফিউজিং থাকে। কি জন্য, দেখবে যে অনেকেই বলে যে বাফেলো। আমি কয়েকটা বই ফলো করলে কারো কাছে মনে হয় বাফেলো, কারো কাছে মনে হয় শিপ, কারো কাছে মনে হবে বাফেলো, কারো কাছে শিপ। এটা একটা ঝামেলা তৈরি হইতেছে, মানে রাইটার, এক একটা রাইটারের সময় দেখা যাচ্ছে একটু ভ্যারি করে, কোনোটায় দেখা যায় বাফেলো বেশি দেখাইছে শিপ কম, কোনোটাতে শিপ বেশি দেখাইছে বাফেলো কম, মানে একটু ঝামেলা। কিন্তু তারপরেও আমি মনে করি যে এটা বাফেলো আনসার করাটাই ঠিক হবে। তো তোমরা বাফেলোকেই ধরবা হচ্ছে হাইয়েস্ট ক্যালোরি। তো আমি ফিল করতে পারতেছি যে এটা খুব বেশি মানে খুব মানে ট্রেডিশনাল কেমিস্ট্রির মতো কোনো ক্লাস এটা না, মানে এমন একটা ক্লাস যে জয়েন করে জাস্ট দেখা, দর্শকের মতো দেখা আর কি। তো দেখো, আরেকটা জায়গা আমি ভাবছিলাম যে এটা সেকেন্ড হাফ হিসেবে ক্লাসটাকে নিব, কিন্তু নিলাম না, আরেকটা ক্লাস নিব, কারণ এত লোড নেওয়া ঠিক হবে না। আমরা প্রথম সেশন করলাম, সেকেন্ড সেশন করবো আজকে, আরেকটা সেশন রেখে দিলাম। কিন্তু এই সেশন শেষ করতেছি একটা জিনিস দিয়ে, তা হচ্ছে
একটা জিনিস খুবই ভাইটাল, তা হলো তোমার এরকম যে ধরো হলো কি বলা যাবে, টয়লেট্রিজ আর মেইন ইনগ্রিডিয়েন্ট, এইরকম একটা এমসিকিউ মানে 100% আসবে, 100% আসবে, 100% আসবে। তাহলে এরকম মানে আমি যেটা এখন মেনশন করতে যাচ্ছি এইখান থেকে একটা এমসিকিউ 100% আসবে। তা হচ্ছে যে এরকম ধরো ভ্যানিশিং ক্রিম, ভ্যানিশিং ক্রিম, ভ্যানিশিং ক্রিম দিয়ে বলবে যে এটার মেইন কম্পোনেন্ট কি। তো ভ্যানিশিং ক্রিমের মেইন কম্পোনেন্ট হচ্ছে কি স্টেরিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড। ভ্যানিশিং ক্রিমের মেইন কম্পোনেন্ট হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড। আচ্ছা, তারপরে তোমার বলবে যে আফটার শেভ লোশন, আফটার শেভ লোশনের নিচে কোনটা ইউজ হয়? তো দেখবা যে সেখানে বলা আছে ডিনেচার্ড অ্যালকোহল, ডিনেচার্ড অ্যালকোহল, আফটার শেভ লোশন ডিনেচার্ড অ্যালকোহল। আচ্ছা, তারপরে যেমন আছে হলো কোল্ড ক্রিম, বলবে যে কোল্ড ক্রিমে কি ইউজ করা হয়? তো ওখানে থাকে হলো লিকুইড প্যারাফিন। এটা খুবই বেশি আছে, এটা খুব বেশি আছে লিকুইড প্যারাফিন। তাহলে কোল্ড ক্রিমের মেইন কম্পোনেন্ট কি? লিকুইড প্যারাফিন। কোল্ড ক্রিম তৈরি হয় কি দিয়ে? লিকুইড প্যারাফিন। আচ্ছা, এরকম ভ্যানিশিং ক্রিম আছে, আফটার শেভ লোশন আছে, কোল্ড ক্রিম আছে। আচ্ছা, বেবি পাউডার, বেবি পাউডার নিয়ে একটা এমসিকিউ আছে। বেবি পাউডার তা হচ্ছে এরকম, বেবি পাউডার নিয়ে, বেবি পাউডারে বোরিক অ্যাসিড ইউজ হয়, বেবি পাউডারে বোরিক অ্যাসিড ইউজ হয়। আর এই বোরিক অ্যাসিডটা অ্যান্টিসেপটিকের কাজ করে, অ্যান্টিসেপটিক। যার কারণে একটা এমসিকিউ দিবে যে বেবি পাউডারে অ্যান্টিসেপটিক কোনটা? বেবি পাউডারে অ্যান্টিসেপটিক হচ্ছে বোরিক অ্যাসিড। আচ্ছা, ট্যালকম পাউডার, ট্যালকম পাউডার এই জায়গাটাতে যাবা, গেলে দেখবা যে সেখানে ট্যালকের কথা বলা আছে, ট্যালক। এন্ড ট্যালক মানে হলো থিমল ম্যাগনেসিয়াম অক্সাইড, টুমল সিলিকন ডাইঅক্সাইড বা টুমল বোধহয় সিলিকন ডাইঅক্সাইড আর ফোরমল ওয়াটার, এরকম একটা কিছু, একটু এদিক সেদিক হইতে পারে, বাট এরকম একটা কিছু। ট্যালকের ফর্মুলা খুবই ভাইটাল একটা এমসিকিউ, অনেক বেশি দিচ্ছে এটা। ট্যালকের ফর্মুলা কি জানতে চাইবে? আমার একদম মানে এটার কাছাকাছি হবে, আমার কাছে যতটুকু মনে পড়ে। ট্যালকের ফর্মুলা দিবেই, এমসিকিউ হিসেবে দেয় যে ট্যালকের ফর্মুলা কি। তাহলে দেখো ভ্যানিশিং ক্রিমের মেইন কম্পোনেন্ট কি, আফটার শেভ লোশনে কি ইউজ হয়, কোল্ড ক্রিমের মেইন কম্পোনেন্ট কি, বেবি পাউডারে অ্যান্টিসেপটিক কি, ট্যালকম পাউডারে ট্যালক কি, ট্যালকের ফর্মুলা, এগুলো জানতে চায়। আচ্ছা, আরেকটা জিনিস আছে, তা হলো মেহেদি বা হেনা, মেহেদি বা হেনা। তো মেহেদি বা হেনাতে একটা জিনিস আছে লেসন, মেহেদি বা হেনাতে একটা কম্পোনেন্ট আছে যেটাকে বলা হয় লেসন, লেসন। তো এই লেসনটা হলো কালারিং এজেন্ট, কালারিং এজেন্ট। একটা এমসিকিউ পাবা, বলবে যে মেহেদি বা হেনার কালারিং এজেন্ট কি, বা মেহেদিতে কালারফুল হয় কেন, বা মেহেদির কালার করে কোন এজেন্ট দিয়ে, কোন এজেন্ট, সেটা হলো লেসন, লেসন, লেসন। এই যে আমি এতটুকু জায়গার মধ্যে দিলাম না, 100% এখান থেকে একটা এমসিকিউ দেয়। এই চারটা একটা চ্যাপ্টার যেটা থেকে মিনিমাম 4টা এমসিকিউ দিবে, আউট অফ 25 কি সে 4টা পাবে না? এই চ্যাপ্টার তো 4টা মিনিমাম এমসিকিউ পাবে। তো 4টা এমসিকিউ যদি পায় তাহলে এই জায়গা থেকে একটা এমসিকিউ আছে, মনে রেখো। এই ধরনের চ্যাপ্টার হলো অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কেমিস্ট্রি। তাহলে আমি আজকে আবার সেকেন্ড হাফ ফিনিশ করলাম, তার মানে আরেকটা সেশন করা লাগবে।